গল্পের বাক্স চ্যানেলে আপনারা শুনছেন ঔপন্যাসিক আবুল বাশারের লেখা একটি উপন্যাস ফুলবউ। আজ শুনবেন উপন্যাসটির ৭ম পর্ব। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নূপুর। খতনার ভোজবাড়ি রাতটি গভীর হলে শান্ত হয়ে গিয়েছে। আত্মীয় স্বজন ফিরে গেছে। নানি শুয়েছেন মেয়ের সঙ্গে। মবিনের বাবা ঢাকায় চলে গিয়েছেন। তিনি কোনো একটা কলেজে অধ্যাপনা করেন। সেখানে তার দ্বিতীয় সংসার। বছরে ২বার প্রথমা পত্নীর কাছে মেহমান হয়ে এসে কিছুদিন কাটিয়ে যান। মবিন বাপের ওপর খুশি নয়, কিন্তু সেই অখুশির কথা বাপকে কখনো বলতে পারেনি। বাপ খুব সম্মানিত মানুষ। মবিনের ধারণা বাপ চলে না গেলে সে আরও ভালোভাবে মানুষ হতে পারত। হাতুড়ে ডাক্তারি আর ওষুধের ব্যবসায় তার সম্মান যতখানি, তা অধ্যাপকের সন্তানকে তুষ্ট করেনি। রাতটি গভীর হয়েছে। বাইরে নিবিড় অন্ধকার। বিশ্ব চরাচর চৈত্রের উদাসী হাওয়ায় এলোমেলো করে যাচ্ছে নিজের অস্তিত্ব। মবিন বারান্দায় মাদুর ফেলে শুয়ে গিয়েছিল। খাটুনি গেছে বেশুমার। সবাই জানে মবিনের শরীর ঘুমিয়ে পড়লে জাগবে না। ভোর রাতে খতনা হবে ভাগ্নির। সেটা যেন বাড়ির লোকজন আর ২-৪ জন আত্মীয় মিলে সেরে নেয়। ঘুমিয়ে থাকলে কেউ যেন অযথা তাকে হাঁকডাক না করে। ডিসপেন্সারের বারান্দায় প্রতিবেশী ২জন ছোকরা আর ২জন দুঃসম্পর্কের আত্মীয় বিছানা পেতেছে। ভোররাতে খতনার সময় ওরা উঠে আসবে। হাজামও তাদের কাছে শুয়ে আছে। বাড়ি নির্জনই বলা যায়। মায়েরা তখনও গল্প করছে। একলা একটি ঘরে শুয়ে আছে নবীনা। বারান্দা থেকে উঠে ঘরের মধ্যে আসে মবিন। নবীন একখানা বই শুয়ে শুয়ে চোখ বুলিয়ে যাচ্ছে। উপর হয়ে পড়ছে। হাতের তালুতে আঙুলে বই ধরা। মবিন এসেছে দেখে বই ফেলে উঠে বসল। বলল, এসো। মবিন চৌকিতে বসল এসে, অনেকখানি ঘনিষ্ঠ হয়েই। শুধালো, ঘুম আসছে না? নবীনা বলল, কই আসছে ঘুম, মন খারাপ করছে। ভাইয়াকে বাঁচাও, তুমি বিয়ে করো। তুমি বলছো? হ্যাঁ বলছি, তুমি আমার কথা শোনো। খালাকে বোঝানোর দায়িত্ব আমার ওপর ছেড়ে দাও। কিন্তু মা কি শুনবে? নিশ্চয় শুনবে, আমি তেমন করেই বলবো। কি বলবে? সে তোমাকে শুনতে হবে না, আমার ভাষা আছে। তোমার সব ভাষা যে বোঝা যায় না নবীনা। আগে কেন বুঝিনি তুমি আমাকে চাও? আমারই আফসোস মবিন, বিয়ের আগে তোমাকে বলতে পারিনি। এখন ভাবলে কষ্টই বাড়ে। তুমি সীতাহাটির ডিসপেন্সারি তুলে দিলে কেন? দিলাম বুদ্ধি করেই, কেননা সাদিক আমাদের সুচোখে দেখছিল না। ভয় পেয়েছিলে? তা কিছুটা। এখন তো তোমার সঙ্গে ওরই ভাব আর আলাপ। আসে মাঝে মাঝে। কি কথা হয়? ভালো নয়। বাহারপুরে ওর মনের মানুষ জুটেছে। জানি, এই দেহের দিকে টান নেই, অথচ এই দেহ দেখে ও একদিন পাগল হয়েছিল। আজ তো সবখানি জানা হয়ে গিয়েছে। এখন পানসে লাগে। মধু আর মধু থাকে না। সব পুরুষই কম বেশি যৌন চোরা। মেয়েরা কি নয়? মবিন সহসা তার একখানা হাত বাড়িয়ে নবীনাকে স্পর্শ করে। নবীনা কিছু বলে না। চোখ তুলে পাশের লোকটিকে দেখে, তারপর চোখ ফিরিয়ে নেয়। মবিন তাকে আকর্ষণ করে নিজের দিকে। নবীনা এবার গা টেনে নেবার চেষ্টা করে বলে, জ্বালাবে না, বাইরে গিয়ে শুয়ে পড়ো, সবাই জেগে আছে। কিন্তু আজ যে মন চাইছে তোমাকে, গতকাল পাই না। আমাকে তো নিজের করে চাওনি কখনো। চেয়েছিলাম নবীনা। তাহলে পেলে না কেন? সে কি শুধু আমারই দোষ? সে কথা থাক এখন। আজ তবে সব কিছুই থাক মবিন, শুয়ে পড়ো। এভাবে চুরি করার যাতনা সইতে পারি না। কেন এমন হলো? সাদিক তোমাকে ভালোবাসেনি কখনো, শুধু সম্পত্তির লোভে ছাড়তে পারছে না। তোমারও কি লোভ কম? আমি যে ভিখিরি, শরীরের দয়া চাই,
মন পেলাম না। মন পেয়েও তো সুখী হওনি, তাই ভিক্ষের নাম করে কষ্ট দাও। এর একটা শেষ আছে মবিন, এভাবে চলে না। তুমি বিয়ে করো। বেশ, তাই হবে, তবে হাত টেনে নাও। তখনই আরও জোরে আকর্ষণ করে মবিন। আহ বলে মৃদু শব্দ করে নবীনা। কতখানি বিরক্ত বোঝা যায় না। বলে, রাজি আমার ছোট মা, তার সঙ্গে বিয়ে হবে। এরপর এসব চাওয়া ঠিক না, পাপ হবে। বিয়ে তো হয়ে যায়নি। গা ছুঁয়ে বলো বিয়ে করবে। বেশ, কথা দিচ্ছি। এবার এসো। না। না কেন? পাপ হবে। তাহলে চলে যেতে বলছো? আচ্ছা তাই বলছি মবিন, পায়ে পড়ছে তোমার। মবিন ক্ষুব্ধ মনে উঠে চলে যায়। নবীনা তখনও বলে, লোকে বলবে বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া, নিন্দে করবে সকলে। ভাইয়া যে পাগল হয়ে গিয়েছে। মবিনের ঘুম আসে না। মায়ের ঘরে জানালায় এসে বলে, আমি ছাতে যাচ্ছি, আমায় ডেকো না। গল্প থামিয়ে জৈগুণ বলে, রাতে ঠান্ডা লাগবে, একখানা চাদর নিয়ে যেও। নবীনা সেই শব্দ শুনতে পায়। কিছুক্ষণ পর নবীনাও ছাতে উঠে আসে। মবিনের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে কেঁদে ফেলে। ওরা সংলগ্ন হয়ে যায়। মিলনের মুহূর্তে ওদের কথা হয় নিম্নরূপ, আজই শেষ, আর কোনো দিন নয়। ওদের দুজনকে বিচ্ছিন্ন করতে হবে শিগগিরই, নইলে বদনাম। তখন মাকে কিছুতেই বোঝানো যাবে না। সে ব্যবস্থা আমিই করব। সাদিক বাহারপুরেই বিয়ে করছে। তোমায় আর কখনো পাব না। জয়েদ রাজিয়ার উপর রিভেঞ্জ নিতে চাইছে। তুমি বিয়ে করলে মেয়েটার জীবনটা বাঁচে, ভাইয়াও সুস্থ হয়। আমরাও কি এখন সুস্থ নবী না? চুপ করো, হেসো না, শুনতে পাবে। পাপের কথা গাইলে পাপ আরও বেড়ে যায়। সাদিক বুঝি পাপই নয়? আমি আর ভাবতে পারছি না। রাজিয়া কিন্তু সত্যি সুন্দরী। আমার চেয়ে ওর শরীর বেশি নরম। বিয়ে করবে তো? চুপ করো। মবিন নবীনার শরীরে রাজিয়াকে সোহাগ করতে থাকে। রাজিয়ার বুকে মুখ ডুবিয়ে দেয়। নবীনার দেহ অন্ধকারে কোথায় ক্রমশ মিলিয়ে যেতে থাকে। নবীনা বুঝতে পারে না। ওর চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে গাল বেয়ে নামতে থাকে। অন্ধকার রাত্রির পেটে হাওয়া দাপিয়ে বেড়ায়। নবীনা একসময় নিচে নেমে আসে। রাত আরও বেড়ে গেছে। জৈগুণ ঘুমে সম্পূর্ণ লিপ্ত। নানি বয়সজনিত কারণে ঘুমোতে পারছেন না। হঠাৎ তিনি কান পেতে বোঝার চেষ্টা করেন কেউ কোথাও কাঁদছে যেন। ফুঁপিয়ে কাঁদছে কিছুক্ষণ। চুপচাপ সেই কান্না। কান্না কিনা বুঝতে চেষ্টা করেন। তারপর উঠে পড়েন। নবীনার ঘরে এসে দেখেন ঘরের দরজা সামান্য ফাঁক মতন, দুয়ার আটা নেই। সেই ফাঁকে অন্ধকারে তার হাত পড়ে। ভেতরে ঢুকে পড়েন। আলো জেলে দেখেন কাত হয়ে শুয়ে নবীনা ফুলে ফুলে কাঁদছে। গায়ে হাত দিয়ে নাম ধরে ডাকতেই নবীনে জেগে উঠে বসে। আঁচলে চোখ মুছতে থাকে। নানি পাশে বসে গায়ে হাত রেখে বলেন, কাঁদিস নে, সব ঠিক হয়ে যাবে। নবীনা কান্নার আবেগ দমন করতে করতে বলে, আমরা বড় পাপ করেছি নানি, বড় পাপ করেছি। আব্বাজি আমাদের রক্তে অনেক দোষ রেখে গেছেন। তার জীবনের যত অনাচার আমাদের জীবন ভর দুষবে। নানি সান্ত্বনা দিয়ে বলেন, এভাবে ভাবতে নেই পাগলি, শান্ত হ। আমি দেখছি কি করা যায়। না হয় নাতির সঙ্গেই হাজির বউয়ের নিকে হবে। আমি দায়িত্ব নিলাম। ঠিক কথা দিচ্ছ আমাকে? নবীনা কান্নার দমকের দোলায় শুধিয়ে ওঠে। নানি নবীনার মাথার চুলে হাত বুলিয়ে বলেন, জীবনটা যে পাপ থেকে সৃষ্টি মা, পাপ কিছু নয়। এখন ঘুমো। নবীনা ফের শুয়ে পড়ে। নানি আলো নিভিয়ে চলে যান।
নবীনা সব পাপের কথা নানিকে বলতে পারল না, বললেও নানি বুঝবেন না। বলা তো যায় না খুলে। বুকের ভেতর এক আশ্চর্য তুফান বইছে। আশ্চর্য তুফান বইছে। রিয়াজের মনে হচ্ছিল ঝড় উঠছে। বড় অদ্ভুত একটা ঘটনার সামনে দাঁড়াতে হলো আজ। হ্রদার কিছু ভাস্কর্য আলোকচিত্র করে এখানে পত্রিকায় ছাপা হয়েছে। দুজন তরুণ ভাস্কর্য শিল্পী প্রবন্ধ দুটি লিখেছেন। সেই প্রবন্ধ পাঠ করছিল রিয়াজ। আলোকচিত্রগুলি নিরীক্ষণ করছিল। সব মূর্তি নগ্ন, কিন্তু কোথাও দুই চক্ষে পীড়িত বা প্রতিহত করে না। প্রবন্ধে উল্লেখিত হয়েছে এই নগ্নতার শক্তি সৌন্দর্যগত। নগ্নতাই সুন্দর, নগ্নতাই শক্তিশালী। সমস্ত অভিব্যক্তিকে প্রচণ্ড ক্ষমতাবান করেছে নগ্নতার বিশুদ্ধ চেতনা, শিল্পী চেতনা। হ্রদার দেশের মানুষ একদিন এই চেতনার স্তরে নিজেকে তুলে আনতে না পারায় শিল্পীকে নিন্দা ও তিরস্কার করেছে। শিল্পীর প্রদর্শনী অবধি বন্ধ করে দিয়েছে। রিয়াজ ভাবছিল, সৌন্দর্যের ধারণা কি অদ্ভুতভাবে বদলে যায়। অজন্তা, ইলোরা, খাজুরাহোর নগ্ন মূর্তির মিথুন ভাস্কর্য যে সৌন্দর্যবোধ জাগায়, তার নিন্দা করার মানুষ আজ বড় একটা পাওয়া যায় না। কিন্তু সৌন্দর্যের তরফে কথাটা যারা পত্রিকার বই লিখে প্রচার করেন, তারা মস্ত আহাম্মক। হয় তারা নিতান্ত হিন্দু নয়, নয় মুসলমান কাফের। মুসলমান ধর্মেও হোক আর শিল্প সৌন্দর্যে হোক, সর্বত্রই মূর্তি বিরোধী। হজরত মোহাম্মদের কোনো মূর্তি পৃথিবীতে নেই। আল্লাহর নূরে নবী পয়দা। পৃথিবীর তাবৎ সৌন্দর্যের অর্ধেক কি 12 আনাই খোদা নবীর সৌন্দর্য রচনায় খরচ করেন? বাকি সিকি ভাগ দিয়ে দুনিয়ায় অবশিষ্ট সৌন্দর্য তৈরি। হ্রদার সৌন্দর্য তাঁরই অন্তর্গত। নবীর মূর্তি নেই। রূপের সবচেয়ে আকুল সৌন্দর্যও বিগ্রহ ধারণ করেনি। বাকি যা রইল সেদিকে চেয়ে দেখার সামান্য তাগিদ তাহলে মুসলমান পাবে কোথায়? হ্রদার নগ্নতার সৌন্দর্য তো কল্পনাই করা যায় না। কিন্তু রিয়াজ সেই নগ্নতার শক্তি আর আকুলতা দেখতে পাচ্ছে। যেমন দেখতে পাচ্ছে মিল্লাত আর রাজিয়ার প্রেমের মধ্যে সৌন্দর্যের বিহার। হ্রদার নগ্নতা দূষিত, রাজিয়ার প্রেমও তেমনি দূষিত। হ্রদার মূর্তির মতোই এই প্রেমকে মুসলমান অন্ধকারে ঘরের মধ্যে লুকিয়ে ফেলতে চাইবে। একে প্রকাশ্য পথের উপর কোনোদিনই প্রতিষ্ঠা দিতে চাইবে না। হ্রদার দেশের মানুষ একদিন চৈতন্যবশত হ্রদার সৌন্দর্য চিনতে পেরেছিল। কিন্তু মিল্লাত রাজিয়ার প্রেম যে সত্যি সুন্দর এবং সুন্দর বলেই তার প্রতিষ্ঠা দেওয়া দরকার, সে কথা কখনো কেউ ভেবেও কি দেখবে না? নিসার হোসেন যা ঘটিয়ে গিয়েছেন তা যে কোনো বিচারেই সুন্দর ছিল না। একথা তীব্রভাবে বোঝা না গেলে এই দুই মানবীর প্রেমে সৌন্দর্য আবিষ্কার করাই যায় না। মনে হয় ছি ছি, এই উলঙ্গ প্রেম হটাও, লুকিয়ে রাখো, ফেলে দাও, কবরে পুঁতে ফেলো। কিন্তু নানি এই নগ্ন প্রেমের সৌন্দর্য দেখেছেন। তার বিচার তত্ত্ব বড় বিস্ময়কর। মার ছেলেকে পাশাপাশি রেখে দেখতে হবে তারা মা ছেলে কিনা। স্বামী আর স্ত্রীর বেলাতেও সেই একই বিচার। হিন্দুরা এই বিচার করেছে রামমোহনের যুগে। 80 বছরের বৃদ্ধের পাশে 14 বছরের কিশোরীকে যখন পত্নীরূপে দেখতে গিয়ে ভয়ানক অসুন্দর মনে হল, সেদিনই সতীদাহের বর্বরতায় প্রথম আঘাত পড়ল। সৌন্দর্যের ধারণা বদলে যেতে থাকল। সৌন্দর্যগত এই বিপ্লব ছাড়া দুনিয়া বদলায় না। বাল্যবিবাহ ঘুচলেই চলে না। সৌন্দর্যে প্রহার করে বিধবার মনে যে তৃষ্ণা চাপা পড়ে আছে, তাকে জাগিয়ে তুলে রমা রমেশের কাহিনী লিখতে হয়, বলতে হয় ইহাই সুন্দর। নানিরাই বিচার তত্ত্ব মুসলমান সহ্য করতে শেখেনি, নইলে মবিন রাজিয়ার প্রেমের মধ্যে সৌন্দর্য দেখতে পেত, ভয় পেত না। লুকিয়ে রাখাই শুধু নয়, দরকার হলে ছিঁড়ে ফেলার হুমকি দিত না। রিয়াজ ভাবল, মবিনকে কি করে বোঝানো যায়? শুধু খালাস বা তালাক হয়নি বলেই রাজিয়া কারো মা হয়ে পাশাপাশি দাঁড়িয়ে পড়লেই তা সুন্দর লাগে না।
বরং তা ভয়ানক কুৎসিত। কি করে কথা বোঝানো যায় আর 5 জনকে? রিয়াজ গতকালই মবিনের নেমন্তন্ন থেকে ফিরে এসে সন্ধ্যার পর শহরের বিখ্যাত মৌলবী আকবরজির সঙ্গে দেখা করে। তার কাছে সে একটি মছলা সংগ্রহ করার চেষ্টা করেছিল। শুধু মছলা সংগ্রহই তার উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য ছিল রাজিয়া মিল্লাতের ঘটনা আকবরজির মধ্যে কী প্রতিক্রিয়া ঘটায় সেটা অনুধাবন করা। রিয়াজ রাজিয়া বা মিল্লাতের নাম চেপে রেখে বর্তমান ঘটনার একটি কাল্পনিক রূপ আকবরজির সামনে বানিয়ে বলেছিল। ঘটনা শুনে আকবরজি প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর চিন্তা করে নিয়ে বললেন, আপনি কি আপনার পাত্রপাত্রীর বিয়ে দিতে চাইছেন? রিয়াজ বলেছিল, ধরুন কতকটা সেই ধারা অভিপ্রায় আমরা যদি পোষণ করি তাহলে তার কিনারা কোথায়? মৌলবী নিঃশব্দ হাসিতে ঠোঁটের রেখা পূর্ণ করে দাঁড়িতে হাত বুলিয়ে বললেন, দেখুন, আপাতত কোনো কিনারা আমি দেখতে পাচ্ছি না। মেয়েটি যদি স্বামীর কাছে তালাক হয়ে যেত তাহলে বোধহয় কিছুটা ভাববার অবকাশ ছিল। বোধহয় বলছে এ কারণে যে ওরা যে স্বামী স্ত্রী ছিল সেটা সমাজ মেনে নিয়েছে। যৌন সম্পর্ক হয়েছে কি হয়নি সেটা তারা দেখতে চাইবে না। বাস্তব অবস্থাটা আপনাকে ভাবতে হবে। যেহেতু এখানে একটা রুচির প্রশ্নই খালি উঠবে না, অধিকারের প্রশ্ন উঠে যাবে। লোকে বলবে, বাপের বউকে কি বিয়ে করা যায়? বরং বিয়ের পরপরে যদি তালাক হয়ে যেত তখন মানুষেরই মনে হতো ওদের সম্পর্কই হয়নি, ছাড়াছাড়ি হয়েছে ইত্যাদি। এবং ছেলের সঙ্গে সম্পর্ক তো আগেই ছিল, অতএব বিয়ে হয়েছে। বড় অঘটন বটে, তথাপি কি আর করা যায়? আমার মনে হচ্ছে বাস্তবে এভাবে জিনিসটা মানিয়ে যেতে পারত। অবশ্য রুচির নিন্দা তাতে ক্ষান্ত হতো এমন বলা যায় না। তবুও একটা জলচল মতন হতে পারত। কিন্তু এখন যদি এসব ঘটে যায় তবে আপনারা বয়কট হয়ে পড়বেন। আপনার পাত্রপাত্রী সুখী হবে না। রিয়াজ মনে মনে রেগে উঠলেও শান্ত সুরে জিজ্ঞাসা করেছিল, কিন্তু ওদের তো কোনো যৌন সম্পর্কই হয়নি, এটার কি তাহলে কোনো গুরুত্বই নেই? মৌলবী আবার হেসে ফেলেছিলেন, বলেছিলেন, গুরুত্ব অবশ্যই আছে। ঠিক এই ঘটনার হাদিস কি আমার জানা নেই। যদ্দূর ধারণা, এই ঘটনার পক্ষে হাদিস থাকলেও তা অত্যন্ত দুর্বল বা মৌজু হাদিসই হবে। কারণটা ফেকায় খুঁজলেই পেয়ে যাবেন। ফেকা এক্ষেত্রে খুব স্ট্রং বিধিনিষেধ আরোপ করেছে, সেটা আমি পরে বলছি। তার আগে যৌন সম্পর্কের ব্যাপারে একটা ছোট্ট হাদিস বলি, শুনুন। আকবর একটু দম নিয়ে বললেন, তিরমিজি শরীফে ওমর বিন শুয়াইব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যদি কোনো লোক কোনো নারীকে বিবাহ করে, তার সঙ্গে সঙ্গম করে, তবে তার কন্যাকে বিবাহ করা তার পক্ষে বৈধ নয়। যদি সঙ্গম না করে থাকে তবে তার পূর্বপক্ষের কন্যাকে বিবাহ করতে পারে। এখানে লক্ষ্য করুন, যৌন সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই বলছিলুম, গুরুত্ব নিশ্চয় আছে, কিন্তু ওমর বিন শুয়াইব রাদিয়াল্লাহু আনহুর বর্ণনার বাকি অংশ আরও লক্ষণীয়। তিনি খুব গুরুত্ব দিয়ে বলেছেন, বিবাহিত নারীর সঙ্গে সঙ্গম হোক বা না হোক, তার মাকে মানে শাশুড়িকে যেন সে বিবাহ না করে। নবীর বিবাহ নীতির কঠোরতা এখানেই। মা বা মাতৃস্থানীয়র দিকে চোখ তুলে তাকাবার জো রাখেননি তিনি। আপনার এই জিনিস প্রাক ইসলাম যুগে নিশ্চয়ই ঘটত আকছার। সেখান থেকে সমাজটাকে উপরে ঠেলে তুলতে গিয়ে তাকে খুব কঠোর হতে হয়েছিল। আপনি খুব বুদ্ধিমান লোক, আপনাকে খুব ধীরে সুস্থে বুঝিয়ে বলা দরকার। আর 5 জন অশিক্ষিত মৌলবীর মতন আমি তেড়ে ফুঁড়ে উঠতে পারি না, তাই না? শুনুন তাহলে। আবার দম নিলেন মৌলবী, বললেন, ফেকায় এক জায়গায় বলা হচ্ছে, কাম পরবশ হয়ে যে স্ত্রীর গোপন অঙ্গে দৃষ্টি করা হয়েছে তার মাতা, মাতামহী, পিতামহী, কন্যা, দৌহিত্রী কাউকেই বিয়ে করা চলবে না। তারা প্রত্যেকে অবৈধ। বুঝুন, কাম পরবশ হয়ে কোনো নারীকে দেখলে
বাপ যখন তা দেখছে তখন তার দিকে সন্তান এই অবস্থায় দৃষ্টি দেয় কি করে? যৌন সম্পর্ক হয়নি, কিন্তু বাপের দৃষ্টিটা কেমন ছিল এক্ষেত্রে সেটাও বিচার্য। মুসলমান এই জায়গা থেকেই সবটুকু বিচার করতে চায়। অতএব আপনাকে আমি সমর্থন করতে পারছি না, আপনি বিপদে পড়বেন। রিয়াজ গম্ভীর হয়ে চুপচাপ কিছুক্ষণ বসে থেকে বলল, ঠিক আছে, আজ উঠি, কাল সকালে আসব। আপনি ফিকা হাদিস থেকে বিয়ের নির্দেশগুলো টুকে রাখবেন একটা কাগজে, আমি নিয়ে যাব, আমার উপকার হয়। আকবর বললেন, বেশ, রাখব, কিন্তু আপনাকে একটা প্রশ্ন করি। ছেলে মেয়ে দুটির জন্য আপনার দরদ হচ্ছে, কিন্তু ওই বুড়ো বাপটির জন্য হচ্ছে না কেন? হাদিস ফেকার কঠোর নির্দেশ জানা থাকলে আপনি এত উতলা হতে পারতেন না। আমার এক বৃদ্ধ বন্ধুর জীবনে এই প্রকার একটি দুঃখজনক ঘটনা ঘটেছিল। তিনি 4 বারের বেলা এক শিক্ষিতা সুন্দরীকে শাদী করে ভয়ানক আঘাত পেয়েছিলেন। ঠিক এই ধরনেরই হয়েছিল। মেয়েটি তাকে ছেড়ে চলে গিয়েছিল। সেই কষ্ট তিনি মৃত্যু অবধি ভুলতে পারেননি। আমার কাছে এসে প্রায়ই দুঃখ করতেন। রিয়াজ শুধালো, তাকে আপনি কি বলে সান্ত্বনা দিয়েছিলেন? রিয়াজের স্বর একটু বেঁকে যায়। আকবরজি বলেন, না, আমি তাকে কোনো সান্ত্বনা দেবার চেষ্টা করিনি, কারণ তিনি হজরত আয়েশার সঙ্গে নবীর প্রণয়ের বাখান জুড়ে দিয়ে চোখের পানি ফেলতেন। আপনি শুনলে আশ্চর্য হবেন রিয়াজ সাহেব, বিয়ের পর নবীকে জানুর উপর মাথা রেখে শুইয়ে নিয়ে আয়েশা গল্প করতে করতে নবীর দাড়িতে বিলি দিতে দিতে 19টা পাকা দাড়ি গুনে বার করেন। সে বৃদ্ধ নবীর সঙ্গে তিনি 9 থেকে 18 বছর বয়স পর্যন্ত দৌড়তেন, খেলা করতেন। হজরত আয়েশার মতন বিদুষী সেকালে আরব ঢুঁড়ে পাওয়া যেত না। কিন্তু তাদের ওই খেলাধুলার ভালোবাসা কি কম সুন্দর ভাই? ভাবলে চোখে জল ভরে আসে। নিসার হোসেনও তো কম বিদ্বান ছিলেন না। আবার বন্ধু নিসার সীতাহাটের বিখ্যাত মানুষ। চমকে উঠল রিয়াজ। সঙ্গে সঙ্গে খাড়া হয়ে দাঁড়িয়ে বলল, তাহলে আসি মৌলভী সাহেব, কাল ফের। হ্যাঁ, আসুন, আসসালামু আলাইকুম। রিয়াজ কোনো মতে উচ্চারণ করল, ওয়ালাইকুম আসসালাম। বাড়ির বাইরে বেরিয়ে এলো রিয়াজ। পেছন থেকে শুনতে পেল আকবরজি বলছেন, একটি কচি কিশোরী চঞ্চল পাখির মতন বৃদ্ধের চোখের সামনে খেলা করে ফিরছে। সেই উদ্দীপনাকে তুচ্ছ হতে পারে? বয়স নিয়ে টানাটানি করছেন, কিন্তু বেহেশতে গিয়ে সেই বুড়োই তো 22 বছরে যুবা হবে। সেই যৌবনই তো অনন্ত ভাইরে। হজরত আয়েশা সেই কথা জানতেন বলেই নবীকে ভালোবাসতে পেরেছিলেন। আজকের মেয়েরা। আকবরজির কথা রিয়াজ পথে বাঁক নিতেই দেওয়ালের আড়ালে পড়ে যায়। রিয়াজ আর শুনতে পায় না, হনহনিয়ে হেঁটে চলে। আজ ভোর 8টার দিকে আকবরজির গলির মুখে দাঁড়িয়েছিল রিয়াজ। তারপরে ভূত দেখার মতন চমকে উঠেছিল। কথা বলতে বলতে হাসতে হাসতে বাড়ি থেকে মবিন বেরিয়ে আসছে। মৌলভী ওকে পিছু পিছু এসে বিদায় দিচ্ছেন। ওই দৃশ্য দেখেই রিয়াজ দ্রুত আড়ালে সরে আসে, ঊর্ধ্বশ্বাসে পালিয়ে আসতে থাকে। ওরা রিয়াজকে দেখতে পায়নি। রিয়াজ রদার ভাস্কর্য পাতা উল্টে পত্রিকা বন্ধ করে দিয়ে ভাবতে থাকে, কি দেখলাম আজ সকালবেলা? আকবরজির সঙ্গে মবিনের সম্পর্ক কি? কতদিনের? কেন এসেছিল মবিন? বাথরুমে নবীনা স্নান করছে। ভোরবেলায় মবিন স্নান করে নিয়ে কোথায় বেরিয়ে চলে গেছে বাড়ির কেউ জানে না। নবীনাকেও কোনো কথা বলে যায়নি। নবীনা ভোরের দিকেও অনেকক্ষণ ঘুমিয়েছিল। ফুলে ফুলে কাঁদতে কাঁদতে কখন ঘুম এসেছে মনে করতে পারে না। এখন তাবৎ দেহের যন্ত্রণা পীড়িত অস্বস্তি ধুয়ে ফেলতে চায় সে। যন্ত্রণা ধুয়ে কখনো শেষ হয় না, তবু যন্ত্রণা ধুয়ে ফেলতে হয়। স্নান করতে করতে দেহের সর্বত্র হাত বুলোতে বুলোতে স্নান সিক্ত নবীনার চোখে সহসা চমকিত অশ্রু ভরে যায়। স্নান শেষে বাথরুমে পোশাক বদলে বাইরে আসে। চোখে মুখে স্নিগ্ধ বিষণ্ণতা। 11টা বেজে গেছে, দেরি হয়ে গেল। ভাবতে ভাবতে নবীনা খেয়ে নেয়।
কারো সঙ্গে মনোযোগী হয়ে কথা বলতে পারে না। খেয়ে উঠেছে এমন সময় মবিন ফিরে আসে, বলে, তুমি কি তাহলে চলে যাচ্ছ? মিল্লাতকে এখন কি বলবে ভাবছ? নবীনা শুধায়, বলো কি বলতে হবে। মবিন বলে, সেটা তুমিই ঠিক করো। আমার কথা হচ্ছে, ওদের আর একসঙ্গে থাকা ঠিক না, কিছুতে উচিত হবে না। বলবো, দরকার হলে আমার কাছে এসে থাক মিলু। হ্যাঁ। অন্য মনস্ক হয়ে সমর্থন করে নবীনা, বলে, দলিলে কার কি অংশ সেটা আমরা ভাই বোনেরা এখনও হিসেব করিনি। সমাজ করে দলিল দেখাদেখি হবে, কবে হবে বুঝতে পারছি না। আব্বা মরে গিয়েছে, এখন ভাগ বাটোয়ারা হবে, 3 মা 3 দিকে ছড়িয়ে যাবে। একসঙ্গে থাকবার আর কোনো ধৈর্য কারো নেই। সব দলিল দস্তাবেজ, যদি কোনো উইল থাকে তবে সেই উইল একটা বড় মতন কাঠের সিন্দুকে তালাবন্দি হয়ে রয়েছে। চাবি আছে বড় ভাইয়ের কাছে। ভাই চাইছে আমরা আরও কিছুদিন একসঙ্গে থাকি, কিন্তু তার সম্ভব নয়। মবিন বলল, তাহলে বলছো মিলু হয়তো মাঠান সম্পত্তির কিছু ভাগ পেতেও পারে? নবীনা বলল, জানি না আব্বা কি উইল করেছে। ভাইয়া যদি কিছুই না পায় তবে দাঁড়াবে কোথায়? আশা হচ্ছে হয়তো আব্বা কিছু দিয়ে গিয়ে থাকবে, কারণ সত্যি বলতে তার চেয়ে বঞ্চিত আর কেউ হয়নি। যদি জমি কিছু পায় সেটা বেচে দিয়ে শহরে মাটি কিনতে পারে, বাড়ি করতে পারে। তাহলে সিন্দুক খোলাই তো উচিত। ভাবছি বড় ভাইকে সেই কথাই বলতে হবে। তার আগে তুমি বিয়ে করে ফেলো, কিন্তু তার আগেই ভাইয়াকে ওই বাড়ি থেকে আমি চলে যাওয়ার জন্য বলতে পারবো না। ওই বাড়িটার উপর ওর খুব মায়া, ভাববে আমরা ওকে তাড়িয়ে দিচ্ছি। নবীনা আর কোনো কথা না বলে আয়নায় নিজেকে ফুলিত করে তৈরি হয়, কাপড় চোপড় গুছিয়ে নেয়, চামড়ার বাক্স গুছিয়ে নিয়ে তালা লাগায়। মবিন সব চেয়ে দেখতে দেখতে চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে বলে, একটা দুর্নাম ছড়িয়ে পড়লে তোমার যে কথা দিলাম তার কি হবে? আমি মিথ্যাবাদী হব। আমার ভয় সেখানেই, নইলে এত নিষ্ঠুর আমিও নই। বাক্স হাতে তুলে নেয় নবীনা, বলে, আমায় একটা রিকশা ডেকে দাও। মবিন নবীনার হাত থেকে বাক্সটা নেয়, বলে, চলো তুলে দিচ্ছি। মায়েদের বলে এসো চলে যাচ্ছ, আমি রিকশা ডাকি। মবিন বাক্স হাতে বাইরে চলে যায়। নবীনা নানি ও জৈগুনের কাছে বিদায় নিতে গিয়ে বলে, মবিন রাজি হয়েছে এবেলা। তৎপর হন খালাম্মা, পরে যদি হঠাৎ মন ঘুরে যায় সিধে করতে পারবেন না। ভেবে দেখে একখানা চিঠি লিখে আমাকে বলবেন, আমি ছোট মাকে রাজি করাবো। একবার ওর ওখান হয়ে যাচ্ছি, ভরসা দিলে আমি কিছুটা কথা বলে রাখব। নানি বললেন, সেই ভালো জৈকুন, ও গিয়ে কথা বলে যাক, পুরুষের মন বলা তো যায় না। জৈকুন বললেন, আমায় 2 দিন সময় দেন নবীনা, ভেবে দেখি। নানি বললেন, এতে এত ভাববার কি আছে? ও মেয়ে নষ্ট নয়, খারাপ মেয়ের চোখে মুখে ছাপ থাকে। ওর ভালো মন্দ কি তোমার কাছে শিখব মা? আমি বলছি মিলুর সাথে ওই মেয়ে নষ্ট হয়ে গিয়েছে। নানি দুঃখিত গলায় বললেন, মুখের লাগাম দিয়ে কথা বল জৈগুন, পাপে পুড়ে মরবি। নানির চোখ মুখ শাঁসিয়ে উঠল। মায়ের এই মূর্তি দেখে জৈগুন চুপ করে উঠে উঠোনে নেমে কি যেন খুঁজতে শুরু করলেন। নবীনার দাঁড়িয়ে থাকতে পারল না, পায়ে পায়ে বাইরে চলে এলো। নানি পিছু পিছু ওকে এগিয়ে দিতে এসে বললেন, বিয়ে তোকে দিতেই হবে নবীনা, দোমনা করিস না। নবীনা অন্যমনস্ক সুরে বলল, ছোট মা জীবনে সুখ পায়নি নানি, খালার হাতে পড়ে যদি স্বস্তিটুকুও চলে যায়। নানি বললেন, সুখ তো স্বামীর কাছে মা। নবীনা রিকশায় উঠল, মবিনকে বলল, রাজিয়া যদি ভাইয়াকে তাড়িয়ে দেয় তবে আমরা বাঁচি, আমি ভাইয়াকে আঘাত দিতে পারি না মবিন। মবিন বলল, রাজিয়া যে তাড়িয়ে দিতে চাইবে না, কিন্তু বুদ্ধি থাকলে উপায় হয়। তুমি সেটা ভেবো, আমি তোমার ওপর দায়িত্ব দিলাম, ভালোবাসার শপথ, আমি তোমার জন্য রাজি হচ্ছি। নবীনা ম্লান হেসে বলল, ভালোবাসা বস্তুটা আমি কখনো চিনতে পারিনি মবিন, সেটা ভারী মিছে কথা।
রিকশা চলতে শুরু করল। নবীনা রাজিয়ার বাড়ির সামনে এসে রিকশা থামায়, কিন্তু নামতে পারে না। রিকশাওয়ালাকে বলে, চলো। বাস স্ট্যান্ডে রিকশা আসে। সেখানেও না নেমে নবীনা ফের রিকশা ঘুরিয়ে রাজিয়ার বাড়ির কাছে এসে ফের বলে, লাইব্রেরি যাব একটু, চলো সোজা। রিকশাওয়ালা আশ্চর্য হয়। নবীনা লাইব্রেরি এসে ঘড়িতে চেয়ে দেখে 2টো বাজেনি, অনেক দেরি, 12টা বেজে 13 মিনিট হয়েছে। এতটা সময় কিভাবে কাটবে? রিকশা ছেড়ে দিয়েছে। এমন সময় 4 জন লোককে সে একসঙ্গে লাইব্রেরির দিকে গেট পেরিয়ে ঢুকতে দেখে। বুঝতে পারে লাইব্রেরি আজ আগেই খুলে গিয়েছে। রিয়াজ রদার পত্রিকাখানা ফের খুলল। উল্লেখিত 4 জন যুবকের জন্যই সে লাইব্রেরিতে অপেক্ষা করছিল। নবীনা আসবে ভাবতে পারেনি। ওই 4 জন যুবকের পিছু পিছু নবীনাও দোতলায় উঠে এলো। রিয়াজ চোখ তুলে ওদের 4 জনের পেছনে নবীনাকে দেখতে পায়। চোখের ইশারায় 4 যুবককে বসতে বলে। নবীনাকে চেয়ে দেখে চোখ মুখের বিষণ্ণতা লক্ষ্য করে। বলে, আসুন, খুব ভালো সময় এসে পড়েছেন। আমি ওদের জরুরি আলোচনার জন্য ডেকেছি। আপনিও কথাগুলি বোঝার চেষ্টা করবেন। বসুন। ডান দিকের ওই চেয়ারটা আরাম করে বসে পড়ুন। আমার কথা একটু ধৈর্য ধরে শুনবেন। নবীনা চেয়ার ইতস্তত করেও বসে যায়। বলে, তার আগে আমার কিছু কথা ছিল যে, আমি খুব উদ্বিগ্ন রিয়াজজি। রিয়াজ বলে, আমি সে কথা জানি, কিন্তু আমারও উদ্বেগ কম নয়। তোমরা বসো, এখনো দাঁড়িয়ে রইলে কেন? ওরা রিয়াজের সামনে টানা বেঞ্চে ধীরে ধীরে বসতে থাকে। কোনো কথা বলে না। প্রত্যেক যুবকের চোখে মুখে বুদ্ধির ছাপ। বোঝা যায় লেখাপড়া করেছে। রিয়াজের ঘনিষ্ঠ। নবীনা ফের কথা বলে, উদ্বেগ জড়িত কণ্ঠস্বর। সারা রাত ঘুম হয়নি। আপনি ওদের বুঝিয়ে বলুন, মবিন বিয়েতে রাজি হয়েছে। রিয়াজ শুধায়, আমি ওদের কি করে বোঝাবো? কি করতে হবে? মবিন রাজি হয়েছে সে কথা বলতে হবে। কিন্তু মবিন রাজি কি রাজি নয়, তাতে রাজি আর কি এসে যায়? নবীনা বিস্ময়চকিত সুরে বলে, এইসব কি বলছেন আপনি? আপনার উচিত ছোট মাকে ভালো করে বোঝানো। পাগলামি করলেই কি ওর ভালো হবে? নিতান্ত ছেলে মানুষই না করে জীবনটাকে সহজ করা দরকার। এটা একটা পারভার্সন। লোকে বলবে মন বিকল হয়ে গিয়েছে। আরে বাপ, আপনি দেখছি, না, কি বা বলবো। মনে কিছু করবেন না, ক্ষমা করবেন। ওদের ভালোবাসাকে কেন্দ্র করে যেরকম চর্চা আমরা শুরু করেছি, তাতে মনে হচ্ছে তাবৎ মুসলমান জাতটাই পারভার্টেড। খানা বাড়িতে হরদম গুজগুজ ফুসফুস। জৈগুনখালা পারেন না যে একটা মাইক নিয়ে প্রচারে নেমে পড়েন। সবই তো লক্ষ্য করেছি মিসেস সাদিক। পারভার্সন কথাটা কি মবিন আপনাকে শিখিয়েছে? ডোন্ট মাইন্ড। আমার ধারণা এরকম ইংরেজি আপনি তৈরি করতে পারেন না। নবীনার চোখ মুখ লাল হয়ে ওঠে। কথা ফুটতে চায় না। নিচু সুরে বলে, লেখাপড়া জানি না বলে কি ইংরেজি বলতে পারি না রিয়াজজি? রিয়াজ বলে, এভাবে কথাটাকে মিন করছেন কেন? পারভার্সন বলতে কি বোঝাতে চান আপনারা? বিকৃতি, বিকার? মবিন যদি এই মেকআপে কথা বলে থাকে, তাহলে তাবৎ জাতটাকেই সে অত্যন্ত ছোট করে দিয়েছে। আপনি নিজে বলুন, এটা কি পারভার্সন? নবীনা বলল, জানি না, আমি কিছুই ভাবতে পারছি না, কিন্তু কিছুতে মেনেও নিতে পারছি না। জিনিসটা খুব ভালো হচ্ছে। ইংরেজি শব্দটা মবিনই বলেছে বটে, কিন্তু কথাটা কি লোকে একেবারে উড়িয়ে দেবে মনে করছেন? রিয়াজ বলে, না, মনে করছি না। বরং মনে করছি কথাটা লোকে সমর্থন করবে, করতে শুরু করেছে। গতকাল মৌলভী আকবরজির সঙ্গে কথা বলে বুঝেছি, তার কণ্ঠস্বর আপনার মতন সফিস্টিকেটেড না হলেও একই গন্ধ ছড়াচ্ছে। কিন্তু কথা হচ্ছে, কোনো সুন্দর সম্পর্ককে এভাবে দুর্গন্ধযুক্ত করছি আমরা। কেন করছি? এর জন্য দায়ী কে? ওদের দুজন কেমন করে ফাঁদে ফেলেছে কারা? আমি ওদের উৎসাহ দিচ্ছি বলে আপনি অভিযোগ করছিলেন। কেন করলেন? যারা মা ছেলে নয়,
তাদের মা ছেলে সাজানোর ছদ্মবেশ পরিয়ে দেওয়া হয়েছে, সমাজ দিয়েছে। আমি বলছি এই নোংরা অশ্লীল পোশাকটা ওরা খুলে ফেলুক। আপত্তি কেন করছেন? এটা কি পারভার্সন? আমি মনে করি সুন্দরকে সুন্দর বলতে না পারাটাই পারভার্সন। ভালোকে কুৎসিত বানানোই পারভার্সন। এর জন্য রাজিয়া বা মিল্লাত দায়ী নয়। আমি কাকে বোঝাবো এ কথা? কে বুঝবে? রিয়াজের কণ্ঠস্বর হাহাকার করে উঠল। নবীনা মাথা নিচু করল। তারপর আস্তে আস্তে মুখ তুলে নবীনা বলল, মবিন বিয়ে করতে চাইছে, কথাটা কেন যে আপনি পছন্দ করছেন না মাথায় ঢুকছে না। সবই বুঝলাম, প্রেম বস্তুটাকে আপনি বড় ভালোবাসেন, কিন্তু তাকে প্রতিষ্ঠা দেওয়া মুখের কথা নয় রিয়াজজি। মাফ করবেন, আপনার পাগলামি দেখে আমি বিস্মিত হয়েছি। ব্যাপারটাকে নিয়ে গোল টেবিল করা আমি পারভার্সনই বলবো এই জন্য যে আপনার কথা সমাজ শুনবে না। 5টা বন্ধুবান্ধবকে জড়ো করে কি করতে চান আপনি? রাজিয়াকে রক্ষা করাই যেখানে কর্তব্য, সেখানে প্রেম বিলাসিতা ছাড়া কিছু নয়। 4 জন যুবক চমকে উঠল, নড়ে চড়ে বসল। রিয়াজ থম মেরে চুপচাপ কিছুক্ষণ কথাই বলল না। পরে আস্তে করে ঠান্ডা সুরে কথা বলে উঠল, বেশ, তাই হোক, কর্তব্যই হোক। কিন্তু আমার কথাগুলো আপনি বুঝলেন না। রাজিয়াকে যে ব্যক্তি বিয়ে করতে চায়, সে কেন মিল্লাত রাজিয়ার সম্পর্কের মধ্যে নোংরামের খোঁজ করে? আমার রুচির অপমান ঠিক এই স্থলে মিসেস সাদিক। আমি অপমানিত। প্রথমে ভেবেছিলাম মবিন বিয়ে করলে তো খুব ভালোই হয়। আমি নিজেই সেই প্রস্তাব তুলেছি। কিন্তু যখন সে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে রাজিয়া মিল্লাতে চলাফেরা নিন্দা শুরু করল, তখনই বুঝেছি মবিন আজীবন রাজিয়াকে সন্দেহ করবে, নিগ্রহ করবে। আমরা এই বিয়েকে সমর্থন করে বড়জোর রাজিয়ার মৃত্যুর ব্যবস্থা পাকা করতে পারি। কথা রাজিয়াও জানে। বরং রাজিয়া না জানলে তাকে কথাটা বুঝিয়ে দেওয়া কর্তব্য। নবীনা বলল, না, ভুল করলেন। মবিন নিন্দা করে ভুল করেনি, কারণ বিয়েটা আপনি করছেন না, করছে মবিন। দায়িত্ব তার। সমাজকে সে ভয় পায়। ভয় পাওয়াটা অন্যায় নয়, অহেতুকও নয়। এক্ষেত্রে তারও মনের অবস্থাটা বোঝা দরকার। কারণ জয়গুণ খালা সম্পত্তির লোভে রাজি হচ্ছেন, কোনো দয়া করে নয়। যত দয়া মবিনেরই, যত আপদ তার। কোনো হঠকারিতা করে তো লাভ নেই। ভেবে দেখুন, ভালোবাসার কারণেই ভাইয়া আর ছোট মায়ের দূরে সরে যাওয়া উচিত কিনা। আমি উঠলাম, আশা করি আমার কথাগুলো ভেবে দেখবেন। আমি যাচ্ছি। নবীনা উঠে দাঁড়ালো, ধীরে ধীরে ঘর ছেড়ে এলো। সিঁড়ি ভেঙে চলে এলো নিচে। রাস্তায় এসে রিকশা ডাকল। ওর মাথা ঝিমঝিম করছিল। বুকের মধ্যে পাপের স্ট্রাইকার মাথা ঠুকছে আর ঘুরছে, ঘুরছে আর মাথা ঠুকছে, মাথা ঠুকে চলেছে। ভাবল, সব কথা জানিয়ে মবিনকে একখানা চিঠি লিখতে হবে। বাড়ি পৌঁছেই নবীনা 2খানা চিঠি লিখেছিল। বাড়ি পৌঁছায় নবীনা ওর মায়ের কাছে রেখে যাওয়া বাচ্চাকে ফিরিয়ে নেবার জন্য আসে। বড় ভাই আদিল বিশ্বাস ওকে নিজের ঘরে ডেকে এনে বলেন, একটা খুব বাজে কাজ হয়ে গিয়েছে নবীনা, খুব মনস্তাপী কাজ। বলি করি, পারি না, কত আর চেপে থাকি। ঢের ভেবেচিন্তে তোকে বলবো স্থির করেছি। আব্বাজি যখন উইল করে, আমি ছাড়া কেউ সেখানে ছিল না। সমস্ত উইল পড়া হলো, কোথাও মিল্লাতের নাম নেই। ভাবলাম, আব্বাজি এত বড় ফাঁকি দিল ছেলেকে। শুনছিস তো? আবার রাজিয়ার কথাও কিছু নেই। নবীনার দম বন্ধ হয়ে যাচ্ছিল। কোনো প্রকারে ধরা গলায় হ্যাঁ উচ্চারণ করে। আদিল বিশ্বাস বলেন, ফাঁকি কিন্তু পড়েনি মিলু, ফাঁকি পড়েছে ছোট বউ রাজিয়া। রাজিয়ার নামে যে দলিলের নামগান হয় সেটা মিছে। এক সম্পত্তি 2বার রেজিস্ট্রি করেছে আব্বাজি, সেটা আইনে টেকে না। আগেই মিলুর নামে শহরের বাড়ি দলিল করা আছে। সে দলিল আমি ঢুঁড়ে পেয়েছি সিন্ধুকের তলায়। সমাজ যখন হবে ওই দলিল দেখাতে হবে। এখন কি হবে তাই বল। খুব তো আনোয়ার গলা উঁচু করে কথা কইছিল। এখন বোনটা দাঁড়ায় কোথা? দলিল খান দেখবে এক নজর। শহর থেকে হঠাৎ ফিরেই
এমন অবিমৃষ্যকারিতার কটু আর রসালো বিদ্রূপ শোনার জন্য মন একেবারে প্রস্তুত ছিল না। তাবৎ মুখের রক্ত বিকেলের জানালাবাহিত অস্তগামী আলোয় টকবক করে ফুটছিল। নবীনার কণ্ঠ নিঃস্বর নিস্তব্ধ হয়ে গিয়েছে। নবীনার সুন্দর মুখখানি স্বল্প ঘামে সিক্ত হয়ে যায়। রাত্রে ঘরে ফিরে বাচ্চাকে দুধ মাখা ভাত মুখে ঠেসে দিতে দিতে নবীনা ভাবতে থাকে, চিঠি লিখতে হবে। মবিনকে চিঠি লেখার চেয়ে রাজিয়াকে চিঠি লেখা অধিক জরুরি। তাছাড়া মবিনকে চিঠিতে কী বা লেখা চলে? যা লিখবে মনে করে শহর থেকে সে মনস্থির করেছিল, এখন সে কথা অবান্তর মনে হচ্ছে। মবিন রাজিয়াকে সম্পত্তির লোভে দয়া দেখাতে পারে, কিন্তু নবীন আর প্রেমের খাতিরেও রাজিয়াকে গ্রহণ করার কোনো তাগিদ তার মতো ভীরুর পক্ষে সম্ভব নয়। কারণ ভালোবাসার বিয়ে তো নয়। তাহলে সত্য কথা লেখা ভালো। রাজিয়াকে বৈদ্যবাটি ফিরিয়ে দেওয়া ভালো। সব নাটক স্তব্ধ করে দেওয়া ভালো। ভাইয়াকে সাপমুক্ত করার দলিলখানা এখন নবীনার হস্তগত হয়ে গিয়েছে। তা সত্ত্বেও নবীনা মবিনকে লিখল, প্রিয়তম মবিন, আমার চেয়ে ছোট বউয়ের শরীর বেশি নরম। আব্বা মিল্লাত ওকে স্পর্শ করেনি। বিনে পণে বিয়ে করলেও তুমি ঠকবে না। ভিখিরি হলেও ছোট বউ সুন্দরী, শিক্ষিতা। ভাইয়াকে আমি দূরে সরিয়ে দিচ্ছি। তুমি দ্রুত বিয়েতে সম্মত হও, দেরি করো না। নবীনা পুরো চিঠিটা ছিঁড়ে ফেলল। লিখল, 5 জনাবে শুরিয়াছি, রাজিয়ার বিবাহ অন্যত্র দিতে হবে। না কোনো মবিন, না কোনো মিল্লাত ওর জীবনে যেন না প্রবেশ করে। আমার অনুরোধ। সব কথা লিখতে পারছি না, পরে একদিন দেখা করে সব কথা জানাবো। তারপর নবীনা লিখল, ছোট মা, তুমি দয়া করে কিছুদিন আমাদের এখানে বেড়াতে এসো, কথা আছে। ভাইয়াকে একলা থাকতে দাও। বিপদ ডেকে এনো না। একত্রে বসবাস কি ঠিক হচ্ছে? বাড়িটা তোমার হলে আমরাও তোমার, তাই ডাকছি। অথবা তোমার বৈদ্যবাটি যাওয়া ভালো, পরে যা হয় একটা ব্যবস্থা হবে। তোমার কপাল তো কেউ কেড়ে নেবে না। ভাইয়ের সার্টিফিকেট জোগাড় করছি, তুমি চলে এসো। আসার সময় দেখা করতে পারিনি। সীতাহাটি এলে কথা হবে প্রচুর। তোমার জন্য সত্যি বড় কষ্ট পাই ছোট মা। তারপরে চিঠি কেটে ছিঁড়ে শেষ করে নবীনা লিখল, ভাইয়া, তুমি রিয়াজ সাহেবের ওখানে গিয়ে থাকো। রাজিয়াকে বিপদে ফেলো না। মবিন তোমাদের একত্র থাকা পছন্দ করে না। পারো যদি ছোট মাকে বৈদ্যবাটি পাঠিয়ে দাও, নতুবা মবিনের কাছে গিয়ে থাকাও অনেক নিরাপদ। তোমার সার্টিফিকেট পরে পাঠাচ্ছি। ইতি নবীনা। চিঠি লিখে ফেলে সেই চিঠি হাতে করে নবীনা শব্দ হয়ে ওঠা কান্নাকে ঠোঁট চেপে দমন করতে গিয়ে ঢুকরে উঠল। তারপর কান্নায় ভেঙে পড়ল। ওর বাচ্চাটা মাকে কাঁদতে দেখে আচমকা কেঁদে উঠল ভয়ে। গল্পের বাক্সবাড়ি রোমানা নুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন ঔপন্যাসিক আবুল বাশারের লেখা একটি উপন্যাস ফুলবউ এর 7ম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সঙ্গে ছিলাম রোমানা নুপুর।